সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। সরকারের দায় হচ্ছে সেবামূলক কাজ, সংবিধানকে মান্যতা দেওয়া। সারা ভারতবর্ষের রাজ্য সরকারি কর্মচারীরা নতুন করে ঐক্যবদ্ধ হয়ে তারা নতুন করে রাস্তায় নামছেন আগামী 12ই ডিসেম্বর দিল্লির বুকে। আমরাও পশ্চিমবঙ্গের সমস্ত অংশের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সেই দিল্লিতে হাজির থাকব কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে। এবং রাজ্য সরকার যদি গ্রহণ করেন এই ধরনের পদক্ষেপ, তাহলে তার বিরুদ্ধেও আগামী দিনে রাজ্যেও ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রাম সংগঠিত হবে। প্রশাসনকে প্রয়োজন হলে স্তব্ধ করে দেওয়ার জায়গাতেও আমরা যেতে বাধ্য থাকব। মানুষ যে ফাঁকা রাস্তা দিয়ে যাবেন অনেকে ভেবেছিলেন যে হকার উচ্ছেদ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে বোধহয় জায়গাটা ফ্রি হবে, দারুণ সৌন্দর্য বাড়বে। সেখানে কর্পোরেট নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসায়ীরা সেখানে জায়গা দখল করছেন। আসলে লক্ষ্য হচ্ছে প্রান্তিক স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের উপর আক্রমণ সংগঠিত করা। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পেনশন বেসরকারীকরণ করা হবে, সরকারের আর কোনো দায় থাকবে না। চেয়ারম্যান যেটা প্রকাশ করেছেন, যদিও রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা অর্থ দপ্তর থেকে এই ধরনের কোনো আদেশনামা প্রকাশিত হয়নি, কিন্তু চেয়ারম্যানের এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমরা এই আইনের বা PFRDA অ্যাক্টের তীব্র বিরোধিতা করছি। কয়েকটা সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা OPS অর্থাৎ ওল্ড পেনশন স্কিম, পুরনো যে পেনশন ব্যবস্থা বিধিবদ্ধ ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই ফিরবো। সে ধরনের নোটিফিকেশন জারি হয়েছে। কেন্দ্রীয় সরকার ভার্সেস DS নাকারা যে মামলাটা হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক যে বেঞ্চ, সেই বেঞ্চ সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে পেনশনটা কোনো নিয়োগকর্তার দয়া বা দাক্ষিণ্যের বিষয় নয়। এই পেনশন বেসরকারীকরণ করা মানে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করার সমান। জাতীয় পতাকাকে সম্মান জানানো মানে অবশ্যই ভারতবর্ষের সংবিধানকেও মান্যতা দেওয়া। সেই মান্যতা দেওয়ার জায়গায় যদি সরকার পিছিয়ে আসেন, তাহলে আমাদের যে পেনশনার সংগঠন আছে, পেনশনার্সরা যারা আছেন, যারা এর থেকে বঞ্চিত, তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আগামী 14 তারিখ 14ই আগস্ট এই সমৃদ্ধি ভবনের সামনে জমায়েত করবেন। তারা অ্যাজিটেটিভ প্রোগ্রাম করবেন। কেন হচ্ছে? সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু দপ্তর তো একই থাকে, প্রশাসন তো একই। বেসরকারীকরণ বিজেপি সরকারের একটা বড় সমস্যা। এর আগেও আপনারা আওয়াজ তুলেছেন, অন্যান্য বিরোধীরা আওয়াজ তুলেছে। এবার পেনশনারদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পেনশনারদের যে ব্যবস্থা, সেটাও বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। খবরটা কতটা সত্যি এবং হলে এর কি কি দিক রয়েছে? দেখুন, প্রথম কথা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য ছিল যে রাজ্যে রাজ্য সরকারি কর্মচারী বা কোষাগার থেকে যারা পেনশন পান, সেই পেনশন PFRDA আইনের আওতায় আসেনি। সরকার এই দায়িত্ব রূপায়ণ করে চলেছেন। বিগত দিনে ধারাবাহিকভাবে এটা চলে এসছে এবং আমরা পেনশন বেসরকারীকরণের বিরুদ্ধে। গতকাল আমরা শুনতে পেলাম যে ভারতবর্ষে যে পেনশন রেগুলেটরি বা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDA, তার যিনি চেয়ারম্যান, তিনি গতকাল কলকাতায় এসেছিলেন। রাজ্যের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গেও আগামী দিনে পেনশন PFRDA বা ওই যে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে চলে যাবে। অর্থাৎ পেনশন বেসরকারীকরণ করা হবে, সরকারের আর কোনো দায় থাকবে না। এখন এই PFRDA-টা কি? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটা বিগত দিনে 2004 সালে ভারতবর্ষের তৎকালীন যে কেন্দ্রীয় সরকার, মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তার নেতৃত্বে যে সরকার, সেই সরকার এই আইনটা নিয়ে এসেছিলেন যে পেনশনটাকে বেসরকারীকরণ করা, একটা অথরিটির আন্ডারে দেওয়া। সেখানে কর্মচারীদের যে মায়না বেতন পান, তার থেকে একটা অংশের অর্থ সেই ফান্ডে গচ্ছিত থাকবে। সরকার তার থেকে কিছু অর্থ গচ্ছিত দেবেন। সেই সম্মিলিত অর্থ শেয়ার মার্কেটে খাটানো হবে এবং শেয়ার মার্কেটের মধ্যে দিয়ে যদি শেয়ারের দাম বাড়ে, তাহলে যিনি পেনশন হোল্ডার, পেনশন যার অর্থ জমা দিয়েছেন, তিনি তাহলে সেখানে কিছু পেনশন পাবেন। আবার শেয়ার মার্কেটে যদি দাম কমে যায়, তাহলে তিনি পেনশন থেকে বঞ্চিত।
এটা 2004 সালে ভারতবর্ষে প্রথম হলেও দীর্ঘদিন ধরে তার আগে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে উদার অর্থনীতি নীতি ভারতবর্ষে কার্যকরী হওয়ার পর থেকে এই পেনশন বেসরকারীকরণের উদ্যোগ কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে বিগত শতাব্দীর 8-এর দশক 9-এর দশক সেই সময় সেখানে দাঁড়িয়ে আমরা রাজ্যের কর্মচারীরা, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারীরা সম্মিলিতভাবে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করে গেছে। সেই সময় দাঁড়িয়ে যে বামপন্থী সাংসদরা লোকসভার অভ্যন্তরে ছিলেন, সেখানে তারা এই বিলের বিরোধিতা করেছেন এবং সেটাকে হল্ট করে রাখা সম্ভব হয়েছিল, কার্যকরী করতে পারেননি সম্মিলিত বিরোধের জন্য। রাস্তায় নেমে দীর্ঘ আন্দোলনের জন্য সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র এই ইস্যুতে ধর্মঘট প্রতিপালিত হয়েছিল। তারপরে 2004 সালে যখন বাজপেয়ী সরকারের কেন্দ্রের দায়িত্ব ভার গ্রহণ করেন, তারপরে এটাকে কার্যকরী করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 2004 সালের পরবর্তীকাল থেকে এই আইন বা এই বিধি কার্যকরী করা হয়েছে। ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে কার্যকরী হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে পেনশনটা বেসরকারীকরণ ছিল না, এখন সেই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন বলে চেয়ারম্যান যেটা প্রকাশ করেছেন। যদিও রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা অর্থ দপ্তর থেকে এই ধরনের কোনো আদেশনামা প্রকাশিত হয়নি, কিন্তু চেয়ারম্যানের এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমরা এই আইনের বা PFRDA অ্যাক্টের তীব্র বিরোধিতা করছি এই কারণেই, ধারাবাহিকভাবে পেনশন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি। লড়াই সংগঠিত হয়েছে কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে। এবং যদি দেখেন ভারতবর্ষের আর্টিকেল 300A, ভারতবর্ষের সংবিধানের যে আর্টিকেল 300A, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে যে পেনশন ইজ এ কনস্টিটিউশনাল রাইট, নট ফান্ডামেন্টাল রাইট বাট কনস্টিটিউশনাল রাইট। এবং এই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যদি দেখেন, সুপ্রিম কোর্ট একাধিক তার যে শুনানি হয়েছে, রায় হয়েছে, সেই রায়ে স্পষ্ট করে তারা মেনশন করে দিয়েছেন যে পেনশন কোনো দয়ার বা অনুদানের বিষয় নয়। পেনশনটা হচ্ছে একজন কর্মচারীর দীর্ঘদিনের কাজ করে সেবার করার মধ্যে দিয়ে তার কষ্টার্জিত সম্পত্তি, একদম এই টার্মটা ইউজ করেছে সুপ্রিম কোর্ট, কষ্টার্জিত সম্পত্তি। ফলে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী এটা জীবন ধারণের অধিকার। এটা একটা রাষ্ট্রের, সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। সরকারের দায় হচ্ছে সেবামূলক কাজ, সংবিধানকে মান্যতা দেওয়া। সেই জীবন ধারণের যে অধিকার, মানুষের যে 5-5টা মিনিমাম অধিকার থাকে, বেঁচে থাকার অধিকার, সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাসস্থানের অধিকার, কাজ পাওয়ার অধিকার, তেমনি জীবন ধারণের অধিকার অন্যতম শর্ত সংবিধানের। সেইটাকে মান্যতা দেওয়ার দাবি আমরা করছি। সেই নিরিখে দাঁড়িয়ে পেনশন রাষ্ট্রের দায়, রাষ্ট্রের দায়িত্ব, সেই দায়িত্ব থেকে যাতে সরকার হাত গুটিয়ে না নেন, সেই দাবি আমরা আরেকবার অনুরোধ করছি। এবং আজকে পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে এই PFRDA অ্যাক্ট অনুযায়ী NPS তারা কার্যকরী করেছিলেন। প্রথমে নিউ পেনশন স্কিম, সেই কার্যকরী তারা করেছেন এবং কয়েকটা রাজ্যে কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে সরকার সেখান থেকে পিছিয়ে এসছেন। কয়েকটা সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা OPS অর্থাৎ ওল্ড পেনশন স্কিম, পুরনো যে পেনশন ব্যবস্থা, বিধিবদ্ধ ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই ফিরব। সে ধরনের নোটিফিকেশন জারি হয়েছে। কেরালাতে UDF গভর্নমেন্ট থাকাকালীন এই NPS কার্যকরী তারা করেছিলেন। পরবর্তীতে বিগত LDF সরকার, সেই LDF সরকার এসে এটাকে রিভিউ করে নতুন কমিটি করে দিয়েছে। এখন অবধি কমিটি তার বিচার্য বিষয়ের মধ্যে রেখেছেন যে ওল্ড পেনশন স্কিমে কীভাবে ফিরে আসা যায়। ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাতে এই পুরনো পেনশন ব্যবস্থা চালু ছিল। ত্রিপুরার নির্বাচনে সরকার পরিবর্তনের পরবর্তীতে সেটাকে পেনশন বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে। আলটিমেটলি লাভ কার? রাষ্ট্রের লাভ, সরকারের লাভ? তা তো না। সরকারি অর্থাৎ পুঁজিপতিরা যারা শেয়ার মার্কেটে অর্থ খাটান, তাদের পুঁজিতে টান পড়েছে, সরকার তাদের অর্থ যোগান দিচ্ছেন। কাদের কাছ থেকে নিয়ে? যারা
সরকারি সেবার সাথে যুক্ত তাদের পেনশনের একটা অর্থ নিয়ে তাদের পকেটটাকে পুষ্ট করার জন্য শেয়ার মার্কেটটাকে আর্টিফিশিয়ালি তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থা করছেন। তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ হয়েছে। এমনকি যদি দেখেন 21শে মার্চ 2022 সালের 21শে মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সমস্ত অংশের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করেছিলেন। কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হয়েছিলেন। তারা বলেছিলেন ঠিক আছে, এনপিএস না, আমরা ইউপিএসে যাচ্ছি, ইউনিফাইড পেনশন স্কিম, যে ন্যূনতম বেতনের 50% যাতে তিনি পেনশন হিসেবে পান। কিন্তু সেটাও নির্ভর করছে যদি শেয়ার মার্কেট ওঠে, না হলে তিনি পাবেন না। অর্থাৎ আমার সারা জীবনের কষ্টার্জিত অর্থ, আবার আমি অর্থ থেকে, বেতন থেকে একটা অর্থ দেব, তার বিনিময়ে আমি যেটা রিটার্ন পাবো সেখানে কোনো সিওরিটি নেই। একটা বড় ভয় কাজ করবে। অবশ্যই আমার পেনশন যেটা পাওয়া, এই যে ডিএ বাড়ে, পেনশনাররাও টাইম টু টাইম ডিএ বাড়লে পার তার পেনশনটাও বৃদ্ধি পায়, কিন্তু এই ইউনিফাইড পেনশন স্কিম বা এনপিএস এর মধ্যে ধরে সেই ধরনের কোনো প্রভিশন নেই। এই নিয়ে বিভিন্ন সময় মামলা হয়েছে। আপনারা যদি দেখেন যে, আবারও বলতে হয়, সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস যেটা আছে, একদম 41 আর্টিকেল 41-এর ডিরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে রাইট টু লাইফ, জীবন ধারণের অধিকার। সেখানে দাঁড়িয়ে এই পেনশনটা তারই পাওয়ার অধিকারী। এমনকি 1983 সালে একটা মামলা হয়েছিল, সেটা হচ্ছে ডিএস নাকারা ভার্সেস ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকার ভার্সেস ডিএস নাকারা। যে মামলাটা হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক যে বেঞ্চ, সেই বেঞ্চ সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে পেনশনটা কোনো নিয়োগকর্তার দয়া বা দাক্ষিণ্যের বিষয় নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের একটা অংশ বা মাধ্যম। সেই হিসেবে পেনশনটা তার কনস্টিটিউশনাল রাইট। তারপরেও মামলা হয়েছে। আপনি যদি দেখেন 2025 সালের বিজয় কুমার ভার্সেস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এই 2025 সালে একটা মামলা হয়েছে বিজয় কুমার এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেখানেও যে কোর্ট নির্ধারিতভাবে বলেছে যে আইনগতভাবে এবং প্রশাসনিক নির্দেশকে, সিস্টেমকে বজায় রেখে কোর্টের নির্দেশকে বা সংবিধানকে মান্যতা দেওয়া সরকারের, রাষ্ট্রের দায়িত্ব। আজকে এই পেনশন বেসরকারীকরণ করা মানে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করার সমান। আমরা সরকারি কর্মচারী হিসাবে সংবিধানকে রক্ষার দায়বদ্ধতা আমাদের আছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 10 তারিখ তিনি হর ঘর তেরঙ্গা, সব সরকারি কর্মচারীকে বলছেন তেরঙ্গা পতাকা নিয়ে মিছিলে যেতে। কারণ জাতীয় পতাকাটাকে, যদিও তারা রাজনৈতিকভাবে কি বিশ্বাস করে না আমি তার মধ্যে যাচ্ছি না, এখন জাতীয় পতাকাকে সম্মান জানানো, তাহলে জাতীয় পতাকাকে অবশ্যই সম্মান জানানো উচিত। আমরাও সংগঠনগতভাবে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করব, কিন্তু জাতীয় পতাকাকে সম্মান জানানো মানে অবশ্যই ভারতবর্ষের সংবিধানকেও মান্যতা দেওয়া। সেই মান্যতা দেওয়ার জায়গায় যদি সরকার পিছিয়ে আসেন, এই পেনশনকে বেসরকারীকরণ করার বা বিরাষ্ট্রীয়করণ করার সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত হন, তাহলে আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন, একদম ক্যাটাগরিক্যালি বলছি, সমস্ত অংশ কর্মচারী, সমস্ত অংশের কর্মচারীর কাছে আমাদের আহ্বান থাকবে, আসুন দল মত ভাবনা নির্বিশেষে এই দাবির উপর দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট করে প্রশাসনকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গে নতুন রাস্তা দেখাক, যে ওল্ড পেনশন স্কিমকে লাগু রাখা যায়, তার মধ্যে দিয়েও রাজস্ব বৃদ্ধি করা যায়। এই বাস্তবতা আছে। একটা স্টেট দেখাতে পারবেন না তারা বলেছে যে পেনশন বেসরকারীকরণের মধ্যেই রাষ্ট্রের কোষাগারের আয় বৃদ্ধি পেয়েছে, পায়নি। কারণ সেটা একটা ট্রাস্টি বোর্ডের হাতে চলে যাচ্ছে। এবং অনেক কটা স্টেটে যখন আদেশনামা প্রকাশ করেছেন 2004 সালের পরবর্তীকালে যে সমস্ত কর্মচারীদের বেতন থেকে অর্থ কেটে নেওয়া হয়েছিল, বলছেন আমরা ওল্ড পেনশন স্কিমে আসছি, কিন্তু সেই অর্থ তারা ফেরত দিতে পারছেন না। কারণ ট্রাস্টি বোর্ড বলছেন আমার তো শেয়ারে লাভ হয়নি, আমি ফেরত দেবো কেন? লাভ হলেও তো এখানে দাদা একটা বিষয় রয়েছে, লাভ হলেও সেটা লস করে দেখানোর একটা বিষয়। অবশ্যই সেটা তো অর্থনৈতিকভাবে, মানে শেয়ার মার্কেটে স্পেকুলেটিভ মানির ক্ষেত্রে এটা হয়ই। আর্টিফিশিয়াল হয়তো শেয়ার মার্কেট বাড়িয়ে দেওয়া যায়, আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে পুঁজিপতিদের পকেট ভরানোর একটা বিষয় উঠে আসছে। একদমই। এবং সেটা করা হচ্ছে কি, এতদিন অবধি দেখেছি আমরা যে রাষ্ট্রীয় সম্পদ, রেল বলুন,
আজকে রেলের হকার তুলে দেওয়া হচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বড় বড় সংস্থার দোকান খুলে দেওয়া হচ্ছে। ফাঁকা থাকছে না কিন্তু জায়গা। মানুষ যে ফাঁকা রাস্তা দিয়ে যাবেন অনেকে ভেবেছিলেন যে হকার উচ্ছেদ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে বোধহয় জায়গাটা ফ্রি হবে, দারুণ সৌন্দর্য বাড়বে। সেখানে কর্পোরেট নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসায়ীরা সেখানে জায়গা দখল করছেন। আসলে লক্ষ্য হচ্ছে প্রান্তিক স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের উপর আক্রমণ সংগঠিত করা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দাদা, এই প্রান্তিক স্তরের মানুষের থেকে বলা চলে যে কলকাতার যে সমস্ত পেনশনাররা আছেন একদম বলা চলে অবস্থা খুবই খারাপ। বিভিন্ন ব্যক্তির সঙ্গে যখন কথা হয় তারা ওষুধের টাকার জন্য অনেকেই চেয়ে আছেন কবে তাদের টাকা ঢুকবে, কিন্তু তাদের এই কলকাতায় যারা পেনশনার রয়েছেন তাদের টাকার তো কোনো খবর নেই। একদমই তাই। এই যে ডিএর সুপ্রিম কোর্টের যে এরিয়ার প্রদানের সুপ্রিম কোর্টের ডেট হয়েছে, এর পরে আবার একটা ডেট আছে, সেখানে রাজ্য সরকার কি ডিক্লারেশন ইতিমধ্যে, এই যে আমার কাছে তথ্য আছে রাজ্য সরকার কি বলেছেন এখানে, তার এফিডেভিট দিয়ে তারা যেটা বলেছেন যে কলকাতার পেনশনারদেরও আমরা ব্যাংকগুলোকে ভাগ করে দিয়েছি এজির মাধ্যমে, কিন্তু বাস্তবতা কি এজি বারে বারে ইন্টারফেয়ার করেছে, মিটিং করেছে, একটা সফটওয়্যার আপগ্রেডেশন করে দিয়েছে ব্যাংকগুলোকে, কিন্তু এখন অবধি কোনো কর্মচারীর পকেটে নয়া পয়সা ঢোকেনি। পাহাড়ি অঞ্চলে জিটিএ গোর্খা টেরিটোরিয়াল কাউন্সিল যেটা আছে অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যে কর্মচারী তারা তো রাজ্য সরকারি কর্মচারী, তারাও তো রাজ্য সরকারি কর্মচারীদের যেমন ডিএ বাড়ে সেভাবে ডিএ বাড়ে, তারা এইচআরএমএস পোর্টালটার মধ্যে নেই। সেখানে পোর্টাল তৈরি করা হয়নি, তার দায়িত্ব কর্মচারীর না, এটা তো প্রশাসনের দায়িত্ব। আজকে ওয়ার্ক চার্জ কর্মচারী, তাকে এইচআরএমএসে যুক্ত করা হয়নি, তিনি রেগুলার কোর্সে মায়না পান, পেনশন পান, টাইম টু টাইম ডিএ বাড়ে, তাকে এইচআরএমএস পোর্টালে যুক্ত করা হয়নি বলে তাদের এরিয়ারের অর্থ থেকে বঞ্চিত হয়েছেন। ডেলিগেটেড কর্মচারী তারা বঞ্চিত হয়েছেন, তাদের দেখার দায়িত্ব তো অর্থ দপ্তরের। সে বিষয়ে অর্থ দপ্তর সুনির্দিষ্ট কোনো আদেশনামা তারা জারি করছেন না। শুধুমাত্র 997F সেখানে নোট 3B-তে বলেছিলেন যারা নন এইচআরএমএসে আছে তাদের এই এরিয়া ডিআর ক্ষেত্রে হেড অফ অফিসের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হেড অফিস ভেরিফিকেশন করে দেবে, তার ভিত্তিতে হবে, কিন্তু সেটা কোনো ধরনের কোনো কার্যকরী হয়নি। কলকাতার পেনশনারদের ক্ষেত্রে টাইম টু টাইম মিটিং হলো, এজির সাথে মিটিং হলো, গত 21-22 জুলাই এজি স্পেসিফিক নোট দিলেন, ব্যাঙ্কগুলোকে ডাইরেকশন দিলেন যে তাদের দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার, সমস্ত ডেটা আপগ্রেড করে দেওয়া হয়েছে, ভেরিফাই করে দেওয়া হয়েছে, ব্যাঙ্কগুলো সে ডেটা আপডেট করবে, করে তাদের এরিয়ারের টাকা ডিসবার্স করবে। তাহলে 22 জুলাই হয়ে গেল, আজকে হচ্ছে 8 আগস্ট। এপ্রিল মাসে অর্ডার বেরিয়েছে, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে যখন মিটিং হয়েছে তারা বলেছেন অর্থ দপ্তর 7 দিনের মধ্যে এটা রেগুলারাইজ করে দেবেন। তাহলে জুন মাসে 1 জুন মিটিং হয়েছে, আজকে 8 আগস্ট, জুন মাস, জুলাই মাস, আগস্টের মাঝামাঝি, এখন আগস্ট মাসের মধ্যে তারা পাবেন কি না একটা অনিশ্চিত জায়গায় আছে। ফলে দারুণ সংশয় বলুন, বিভিন্ন সমস্যার মধ্যে এই কলকাতার পেনশনাররা আছেন, যাদের অপরাধ কি না, তারা ব্যাংকের থ্রু দিয়ে পেনশন নেন, কেএমসি এলাকায় অবস্থান করেন, ওই জন্য তাদের ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্ট একটা আদেশনামা জারি করে তাদের দায়িত্ব শেষ। কিন্তু এরা পেলেন কি পেলেন না, কেন পেলেন না, এই সুপারভিশনটাও তো রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে, প্রশাসন সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। ফলে আমাদের যে পেনশনার সংগঠন আছে, পেনশনার্সরা যারা আছেন, যারা এর থেকে বঞ্চিত, তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আগামী 14 তারিখ 14ই আগস্ট এই সমৃদ্ধি ভবনের সামনে জমায়েত করবেন, তারা অ্যাজিটেটিভ প্রোগ্রাম করবেন। কেন হচ্ছে না, স্টেট ব্যাংকের অভ্যন্তরে সব থেকে বেশি পেনশনার, ফ্যামিলি পেনশনাররা আছেন, তারা আজকে বঞ্চিত হচ্ছেন এরিয়ারের অর্থ থেকে। ফলে তারা জমায়েত করে তাদের দাবিটা তারা বুঝে নিতে চাইবেন, হোয়াট ইজ হোয়াট, কোন জায়গায় আছে, কেন তারা পাচ্ছেন না। আমরাও দারুণভাবে বিভিন্ন প্রচুর পেনশনার, ফ্যামিলি পেনশনার তারা অপেক্ষায় আছেন কবে পাবো, বারে বারে ফোন আসছে, আমরা কোনো সদুত্তর দিতে পারছি না। রাজ্য সরকারের এই চ্যানেলের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, আহ্বান রাখতে চাই রাজ্য সরকারের কাছে, এই বিষয়টা যথাযথ গুরুত্ব দিয়ে কর্মরত কর্মচারী যারা এরিয়ারের অর্থ পাননি, 16 থেকে 19, 8 থেকে 16 পর্যন্ত, যেটা 8 থেকে 19 অবধি পাওয়ার কথা, কর্মরত কর্মচারীদের 8 থেকে 16 অবধি কোনো ধরনের নির্দেশিকা নেই রাজ্য সরকারের। তারা অর্থের কথা বলছেন, বিভিন্নভাবে হিন্দু মালহোত্রা কমিটি বা সুপ্রিম কোর্টের কাছে সাবমিশন দিচ্ছেন যে তারা যেন প্রদান করছেন,
এটা আগামী 18ই আগস্ট মামলার ডেট আছে। গ্রান্টিনেট অর্ডার বেরিয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। একদম। মানে সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু দপ্তর তো একই থাকে, প্রশাসন তো একই। তাহলে সেখান থেকে আদেশনামা প্রকাশিত হলো, তা কার্যকরী হচ্ছে না। আজকে শিক্ষক মহাশয়রা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, গ্রান্টিনেটের অভ্যন্তরে যারা আছেন তাদের এটা অধিকার, কোনো হকের পাওনা দয়ার বিষয় নয়। সেই অধিকার বলে তারা সরকার যদি সেখানে তাদের কথা না শোনেন, তাদের সম্মান না দেন, প্রয়োজনে তারা আইনি লড়াইয়ের দিকে যাচ্ছেন। সেই প্রস্তুতি ঐক্যবদ্ধভাবেই গ্রহণ করা হচ্ছে। আর পেনশনের ক্ষেত্রে আবার বলি, এই পেনশন বেসরকারীকরণের বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজ্য সরকারি কর্মচারীরা নতুন করে ঐক্যবদ্ধ হয়ে তারা নতুন করে রাস্তায় নামছেন আগামী 12ই ডিসেম্বর দিল্লির বুকে। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে তাদের যে 10 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে এই এনপিএসকে বাতিল করে, পিএফআরডিএ অ্যাক্টকে বাতিল করে দিয়ে পুরনো পেনশন, বিধিবদ্ধ পেনশন ব্যবস্থার মধ্যে যাতে কর্মচারীদের নিয়ে আসা হয়, সাংবিধানিকভাবে যে অধিকার আছে সেই অধিকারকে মর্যাদা দেওয়া হয়। এই দাবিতে আগামী 12ই ডিসেম্বর রামলীলা ময়দানে সরকার দেখবে, কেন্দ্রীয় সরকার দেখবে, সারা ভারতবাসী দেখবে যে রাজ্য সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধে যুক্ত হচ্ছেন। আমরাও পশ্চিমবঙ্গের সমস্ত অংশের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সেই দিল্লিতে হাজির থাকব কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে। এবং রাজ্য সরকার যদি গ্রহণ করেন এই ধরনের পদক্ষেপ, তাহলে তার বিরুদ্ধেও আগামী দিনে রাজ্যেও ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রাম সংগঠিত হবে। প্রশাসনকে প্রয়োজন হলে স্তব্ধ করে দেওয়ার জায়গাতেও আমরা যেতে বাধ্য থাকব। এখন অবধি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বলেননি, কিন্তু এই সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে, সেই ভয়ে কর্মচারীরা আছেন। সেখান থেকে বের করে সচেতন করার দায়িত্ব সংগঠন সেই দায়িত্ব পালন করবে।